প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি পেইড এজেন্ট শীর্ষক ক্ষুদ্রাকারে একটু আলোচনা করতে চাচ্ছি। যে যেখানে বসে যে অবস্থায় আছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ সমন্বয়কদের, বিশেষ করে তিনজন ছাত্রের যারা ব্যক্তিগত জীবন নিয়ে এখনো ইস্টাবলিশড না, তাদের কোনো না আছে ব্যবসা, না আছে কোনো প্রতিষ্ঠান, না আছে ব্যবসায়িক লাইসেন্স, কিছুই নেই। বেসিক্যালি তারা ছাত্র, ছাত্র থেকে আন্দোলন, আন্দোলনের থেকেই সমন্বয়ক এবং সমন্বয়ক থেকে উপদেষ্টার অন্তর্ভুক্তি। বাকি যারা আছেন ব্যক্তিগত জীবনে তারা সবাই ইস্টাবলিশড, তাদের প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি বাড়ি সব আছে। এই তিনজনের নাই। এখন প্রশ্ন উঠছে, এই তিনজন বা বাকি সমন্বয়করা যে দামি দামি গাড়িতে চড়ছেন, এরা এগুলো কোথা থেকে পাচ্ছেন, কে দিচ্ছে? এবং প্রশ্নগুলো উঠছে যাদের কাছ থেকে গোলাম ময়লা রনির ভাষায় পেইড এজেন্ট, অর্থাৎ সে নিজেই কিন্তু এই পেইড এজেন্ট। পেইড এজেন্ট মূলত বাংলাদেশে 5ই আগস্টের পরে যে আমলিগের অর্থে, আমলিগের অর্থায়নে, আমলিগের ইঙ্গিতে আমলিগকে আবার পুনর্বাসন বা এস্টাবলিশ করার জন্য বাংলাদেশে কিছু সাংবাদিক, চাটুকার, উপস্থাপক, টকশো, যারা ব্যবসায়িক টকশো আছে, টকশোতে গেলে তো কিছু অর্থ কামাই হয়, বুদ্ধিজীবী নামে খ্যাত কিছু আইনজীবী বলি বা সাংবাদিক বলি, মূলত এরাই এই পেইড এজেন্ট নামে আমলিগের পক্ষে, যারা এক সপ্তাহ আগেও আমলিগের পক্ষে বিভোর ছিলেন এবং বিএনপির ঘোর বিরোধী ছিলেন, ইদানিং আপনারা খেয়াল করবেন তারা আমলিগ এবং বিএনপির পক্ষে। অর্থাৎ বিএনপি এখন তাদের অস্তিত্বটা এতভাবেই হারিয়ে ফেলেছে যে আমলিগের ভিতরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, একাকার হয়ে গেছে, মিশে গেছে। চরিত্রগতভাবে তারা আর আলাদা কোনো কিছুই নাই। এখন এক পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র সমন্বয়ক, আর এক পক্ষে হচ্ছে রাজনীতিক দল, হোক বিএনপি বা আওয়ামী লীগ। এরা আলাদা করে চিহ্নিত করার মতো আর আদর্শগত কোনো আলাদা কিছু নেই। তা আমি এ ব্যাপারে ছোট করে দুইটা উপমা দিয়ে তারপর আবার মূল আলোচনায় ফিরে আসি। একটা হলো, এখন আমার সামনে ঘটে যাওয়া জিনিস, একজন মেয়র সাহেব, এই তৎকালীন, এটা বিএনপির সময় হয়েছে, আমি লেটেস্টগুলো আলোচনা করছি। একজন মেয়র সাহেব মেয়রে কেন্দ্র থেকে নমিনেশন নিয়ে আসলেন, দাঁড়ালেন, যথারীতি মেয়র নির্বাচিত হলেন এবং নির্বাচিত হওয়ার পর তিনি এক আনন্দঘন মুহূর্তে খুব ঘনিষ্ঠজন পাশে থাকার পরে পাশে নিয়ে তিনি আলাপচারিতায় বললেন তিনি নির্বাচনী প্রচারণায় 30 কোটি টাকা মতো খরচ করেছেন এবং 3 কোটি টাকা মতো তার লাভ হয়েছে। 30 কোটি টাকা খরচ, 3 কোটি টাকা লাভ, এই 33 কোটি টাকা লাভ আসলো কোত্থেকে? সে নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনী খরচ হয়েছে, সব কিছু মিলে তারপরে লাভ আসলো কোত্থেকে? আপনারা কি জানেন যে যারা মেয়র, সংসদ সদস্য কেন্দ্র থেকে নিয়ে আসার পরে তারা যখন নির্বাচনের মাঠে প্রতীয়মান হয়,
তাদের কি পরিমাণ উপঢৌকন, কি পরিমাণ অর্থ বকশিস আসতে শুরু করে, বিশেষ করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, বড় বড় মার্কেটগুলার সমিতিদের কাছ থেকে বিভিন্নভাবে ব্যক্তি পর্যায়ে যাদের ইটের ভাটা, বিশেষ করে যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত, মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত, এরা কেউ পোস্টার দেয়, কেউ ব্যানার ছাপিয়ে দেয় এবং নিজ নিজ অঞ্চলের খরচ ওই নেতাদের বলে আসে, আমার অঞ্চলের খরচ আমি বহন করব। খরচ বহন করার জন্য লোকই আছে আলাদা, তারা করে। এবং বাসায় যেই যে কাগজে মোড়ানো উপঢৌকনের টাকা কেন্দ্রে কত টাকা দিয়ে আসে জানি না, তার থেকে কয়েক গুণ টাকা বাসায় পৌঁছে যায় বকশিস স্বরূপ, যেন তিনি নির্বাচিত তো হবেনি, কেন্দ্র থেকে নমিনেশন দেওয়া মানে কনফার্ম সে সংসদ সদস্য বলেন, মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, কনফার্ম হয়ে যায়। এবং কনফার্ম হওয়ার পরে সে সদস্য হওয়ার পর, সংসদ সদস্য হোক, মেয়র হোক, উপজেলা চেয়ারম্যান হোক, তারপর এরা যেন যারা অর্থটা দিয়ে গেল এর লিস্ট থাকে ওনার কাছে, এরা যেন নিরাপদে তাদের সেই চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, দখলদারিত্ব, অবৈধ ব্যবসা, টেন্ডারবাজি যা খুশি তাই করে যেতে পারেন। তখন আর কিন্তু ওই সংসদ সদস্য বলেন, মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, তারা যে উপঢৌকন দিয়েছিল এই লোকগুলোরে আর কিচ্ছু বলার ক্ষমতা থাকে না। অর্থাৎ সে ওই চেয়ারে বসার আগেই বিক্রি হয়ে যায়, বিকৃত মাল। এই একটা বললাম উপঢৌকন। দ্বিতীয়ত আর একটা বলি, এগুলো ছোট সংসদ সদস্য হয়, ছোট থেকেও হয়, মেয়র বলেন, কাউন্সিলর বলেন বা চেয়ারম্যান মেম্বারই বলেন, অসংখ্য দাঁড়াইয়ে ব্যক্তি ইমেজকে ব্যবহার করে স্বতন্ত্র বলেন, যে কোনো কায়দায় হোক, একটাভাবে দাঁড়িয়ে কিছু পোস্টার, কিছু ব্যানার ছাপিয়ে কিছু টাকা খরচ করে একটা শো ডাউন করে। সে জানে যে আমি হইতে পারবো না, কিন্তু মাঠে থেকে নিজেকে জানান দেয়। এবং নির্বাচনের কিছু আগে আর একজন প্রার্থী যে হব অবস্থায় আছে, কিছু ভোট হলে, 150-200 ভোট হলে সে জিতে যাবে, তখন তার সাথে তারা দুইজন লেয়াজু করে, যে জানে যে হবে না। লেয়াজু করে বলে, দোস্ত বা ভাই, বন্ধু, তোমার কত টাকা খরচ হয়েছে? যদি হয় 1 লাখ, বলে আমার 5 লাখ। যদি করে 2 লাখ, বলে আমার 10 লাখ। বলে আমি টাকাটা তোমার দিয়ে দিচ্ছি, তুমি বসে যাও এবং তোমার সমর্থকদের ভোটটা আমাকে দেওয়ার ব্যবস্থা করো। তখন ওই ইমেজ ব্যবসায়ী লোকটা, চরিত্র ব্যবসায়ী লোকটা, রাজনীতির ধান্দাবাজ ব্যবসায়ী লোকটা দেনা পাওনা কথার মাধ্যমে এসে বড় ধরনের একটা অঙ্কে লাভবান হয়ে সে তার চরিত্র, তার ইমেজকে তার কাছে বিক্রি করে দিল। ভোট কিন্তু ভোটারের কাছে, বেচা কিনা হচ্ছে নেতায়, এক নেতা আর এক নেতার কাছে তার ভোটার নাগরিকদের বিক্রি করে দিচ্ছে। ওই ভোটার কাকে ভোট দেবে যখন শুনবে তার নেতা দাঁড়াচ্ছে না, থাকছে না, সে ব্যক্তিগতভাবেও তো অন্য কারোর কাছ থেকে কামাই করে নিতে পারে যে আমি আপনাদের ভোট দেবো যদি আমার নেতা নেই, কিন্তু না, ওই নেতার নির্দেশের পাছাটা চামচা এদের অনুগত্য প্রকাশ করে। হয়তো কিছু দেয়, 2, 4, 500, 1000 দেয়, কিন্তু ওই নেতা ভোটারদের বিক্রি করে এই চলে আর একটা ব্যবসা। এই জিনিসগুলো যারা এখন প্রশ্ন তুলছেন যে উপঢৌকন, এরা সব দামি গাড়িতে চড়ে, কোথায় থেকে পায়, কিভাবে আসে, তারা কি বাংলাদেশের আসল প্রেক্ষাপট জানে? এরা ঢাকায় বসে ঢাকা কেন্দ্রিক জীবন, এদের মূল ধারার যে এই যে 50 বছর, 52 বছর যে রাজনৈতিক শিষ্টাচার এদেশে, রাজনৈতিক প্রেক্ষাপট এদেশে লালিত হয়েছে, জনসাধারণের মাঝে যে
একটি পরিচিতি লাভ করেছে যে এটাই রাজনীতি, এটা এভাবেই। এবং রাজনীতি আসলেই গরিবের কিছু পয়সা কামাইয়ের একটা সুযোগ হয়ে আসে। তো এই পেইড এজেন্টরা নিজেদেরকে এরাও এক ধরনের ব্যবসা, এরাও এক ধরনের ব্যবসার সাথে জড়িয়ে আছে। জানে যে মিডিয়ায় পরিচিত লোক এবং মিডিয়ার অংশীদারিত্ব আছে এর ভিতরে লেনদেনের। মিডিয়াকেও কিছু দিল এবং মিডিয়াকে বলে দিল যে একে এনে উপস্থাপন করতে হবে, কথা বলাইতে হবে। তো দুইজনই কিছু পয়সা নিল, পেইড হয়ে গেল। দুইজনই একটা সাফাই, একটা বুদ্ধিদীপ্ত উক্তি ফোকাস করে দিচ্ছে। যারা কিছুক্ষণ আগে বললাম, আমি নাম বলছি না, বিএনপির বিরুদ্ধে ছিল এবং আওয়ামী লীগের সপক্ষে খুব জোরে সোরে গান গাচ্ছিল, ইতিমধ্যে তারা আওয়ামী লীগের পক্ষেও কথা বলছে, বিএনপির পক্ষেও কথা বলছে। অর্থাৎ বিএনপি রাজনীতি শিখে ফেলছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা ছিল, পয়সা ছড়াচ্ছিল। বিএনপিও হয়তো বাইরের থেকে কিছু পাচ্ছে কেন্দ্রীয়ভাবে এবং হয়তো কিছু পয়সা ছড়িয়ে লবিস্টদেরকে ওই পরিচিত মুখগুলোকেই ব্যবহার করছে তাদের পক্ষে কিছু বলার জন্য। আর তাদের পক্ষ টানতে গিয়েই এই পেইড এজেন্টরা সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে। ডক্টর ইউনূস পালিয়ে গেছে ট্রাম্পের শপথের দিন। একজন মানুষ পাগলের মতো হন্যে হয়ে পৃথিবীর কোথায় কোন জায়গায় গেলে দেশের জন্য, দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কিছু অর্থ সংগ্রহ, বিনিয়োগ বাড়ানো, পাচার হওয়া অর্থ ফেরত, বিভিন্ন কাজে উন্মুখ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদেশে কি বলবো, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আবার দাবানল সৃষ্টি হয়েছে। আমেরিকা জ্বলছে দাবানলে, আর বাংলাদেশের রাজনৈতিক নেতারা জ্বলছে হিংসার আগুনে। ডক্টর ইউনূস কেন পারছে? ডক্টর ইউনূস এত কিছু কেন পারে? ডক্টর ইউনূসকে ছোট করার জন্য ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ করেনি, মানে পাত্তা দেয়নি। কত বড় আহাম্মক! ডক্টর ইউনূস তার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, অর্থ দিয়ে নয়, তার বুদ্ধিমত্তা, তার মানবিকতা, তার তৈরি সূত্র দিয়ে পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে এক ধরনের পরিচালনাই করছে। বিভিন্ন দেশ তার সূত্রকে ব্যবহার করে সেই দেশগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। সারা পৃথিবীতে ডক্টর ইউনূস একজনই স্পেশাল জিনিস। এখন আমি যদি বলি ট্রাম্প কি? অস্ত্রের ব্যবসায়ী, ধন্যাঢ্য ব্যবসায়ী, চরিত্রহীন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, মাথা মোটা বলেন, ঘাড় বাঁকা বলেন। এবার এই জিতটাকে আমি ট্রাম্পের জিতা বলি না, এটা হচ্ছে কংগ্রেসের নির্বুদ্ধিতা। 16 সালে যখন হিলারি হেরে গেল, জানে যে আমেরিকানরা মহিলা নেতৃত্ব মেনে নেবে না। কেন কংগ্রেসে পুরুষ নেতার শূন্যতা এসে দাঁড়ালো তারা সেটা জানে, কিন্তু কমলা হ্যারিস শুধু একজন নারী বলেই তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং প্রার্থীর অভাবে ট্রাম্প রাষ্ট্রপতি। এখন আমি যদি বলি বুদ্ধিদীপ্ত বা পৃথিবীময় মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষকে যে কৌশলে, যে সিস্টেমে ডক্টর ইউনূস তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেই ধারায় যদি আমি ফেলতে চাই,
ডক্টর ইউনূসের ছাত্র হবার কি যোগ্যতা আছে ট্রাম্পের? সে অর্থশালী, অস্ত্র ব্যবসায়ী, এটা আমি মানি। কিন্তু যে সূত্রে, যে পয়গাম ধরে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেরেছে এবং সারা পৃথিবী যে ব্যক্তিগত ইমেজ প্রতিষ্ঠিত করতে পেরেছে, সেখানে কি ডক্টর ইউনূসের কতটুকুন মাপকাঠিতে ট্রাম্প দাঁড়ায়? ট্রাম্পের অনুষ্ঠানে বরং ডক্টর ইউনূসকে আমন্ত্রিত করে সামনে বসিয়ে রাখেনি, এটা সৌভাগ্য। কারণ ট্রাম্প জানে যে ডক্টর ইউনূসকে আমার সামনে এনে বসিয়ে রাখাটা সমীচীন নয়। ডক্টর ইউনূস যেখানে যাবেন সেখানে ডক্টর ইউনূস একাই, মাউতর্গান তার হাতে, মঞ্চ তার, ডক্টর ইউনূস একাই সেখানে উপস্থাপিত হবেন। যেমন একটি আকাশে একটি সূর্য, একটি আকাশে একটি চন্দ্র। ডক্টর ইউনূস যেখানে যাবেন সেখানে একাই একজন, আর কেউ না। সেই সুইজারল্যান্ডে ট্রাম্প গিয়েছেন এবং তিনি বক্তব্য পেশ করেছেন, করে পৃথিবীর তো ক্ষতি সাধিতই হয়েছে। ট্রাম্প জিতার পরে যেগুলো বিশ্ব সংস্থা থেকে বের হয়ে যাওয়া, জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাওয়া, কিন্তু ডক্টর ইউনূস কি করেছে? কতটা দেশ প্রধানের সাথে কথা বলেছেন এই দেশের মানুষের জন্য। কত বড় আহাম্মকেরা সেই ডক্টর ইউনূসকে নিয়ে এখনো সমালোচনায় লিপ্ত। আমি পেইড এজেন্টদের কাছে অনুনয় বিনয় করব, চরিত্রকে এভাবে বিনষ্ট না করে বাংলাদেশের মানুষকে এই সব ধোঁকাবাজি, এসব ঠকবাজি, যে নিম্ন স্তরের মানসিকতা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো সৃষ্টি হয়েছে এবং একটি দেশকে, দেশের সাধারণ মানুষকে সম্পূর্ণ ভোগের পণ্য হিসাবে, ভোটের পণ্য হিসাবে ব্যবহার করে বড় বড় নেতা হয়েছে, নেতা হতে, এবং তারাই ভাবছে যে তারা ছাড়া আর কোনো লোক নেতা হওয়ার যোগ্য নয়। আমি তাদের কাছেই অনুরোধ করব, অনুনয় বিনয় করব, পুরনো ধাঁচের এইসব চরিত্রহীন রাজনৈতিক নেতাদের বাইরে এসে সঠিক মানুষদেরকে রাজনীতিতে পদায়ন করতে হবে, রাজনীতিতে তাদের আমন্ত্রণ করতে হবে যারা তৃণমূল মানুষ থেকে উঠে যেতে পারে ওই পর্যায়ে। উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো নেতা নয়, নেতা তৃণমূল থেকে প্রতিষ্ঠিত হোক, পরিচিত হোক এবং জনগণের প্রিয়ভাজন হয়ে আসুক। কোনো চাপিয়ে দেয়া ওজনদারি হেভি ওয়েট যেন সাধারণ মানুষের ঘাড়ে এসে না চেপে বসে, সেদিকে লক্ষ্য রাখুন। প্রকৃত পক্ষে যেটা ন্যায় সত্য সেটা উপস্থাপন করুন। বর্তমান প্রজন্ম সত্য বলতে শিখুক, সঠিক বলতে শিখুক, নিজেদেরকে সৎ জীবন যাপন করতে তৈরি করুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।